ওকে, তো আমরা হচ্ছে ভেক্টরের যোগ করতেছিলাম। তো ভেক্টরের যোগের অনেক ধরনের নিয়ম আমরা শিখে ফেলছি, ত্রিভুজ সূত্র শিখছি, সামান্তরিক সূত্র শিখছি, অনেকগুলো ভেক্টর একসাথে থাকলে কীভাবে যোগ করতে হয় সেগুলো আমরা শিখছি। তো এখন আমরা নতুন একটা টপিক পড়ব, সেটা হচ্ছে নদী ও নৌকা সংক্রান্ত সমস্যা। এইটা থেকে পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে। তো সেটা কেন আমরা পড়বো সেটা আমি আগে বলবো। দেখেন যে নদী ও নৌকা সংক্রান্ত প্রবলেম আমাদের কেন পড়তে হয়। মেইন কারণ হচ্ছে এখানে যখন আমরা নদী পার হতে যাব একটা নৌকা দিয়ে বা যেভাবেই হোক, সাঁতার কেটেও পার হতে পারি, স্টিমারে পার হতে পারি, যেভাবেই পার হই না কেন, এই যে নদীর আমরা প্রস্থ দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর প্রস্থ। নদী যখন পার হতে যাব তখন নদীর মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্রোত। নদীর পানিতে একটা স্রোত থাকে এবং এই স্রোতটা সবসময় কিন্তু একমুখী হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে স্রোত প্রবাহিত হবে, কারণ উত্তর দিকে আছে আমাদের হিমালয়, সেখান থেকে পানিগুলি আসে এবং বঙ্গোপসাগরের দিকে চলে যায়। তো এখানে আমাদের সবসময় যে কোনো নদীতে যদি আমরা যাই একমুখী স্রোত পাবো। সো এই স্রোতটা আসলে স্রোতের একটা বেগ থাকে, নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত হয়। যদি আমাদের নদীগুলোতে সব জায়গায় স্রোত একই রকম থাকে না, তারপরে আমরা এখানে স্রোত একটা থাকবে। তার মানে স্রোতের এই যে স্রোতটা যেটা আছে, এই স্রোতের একটা কি বলেন তো, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেলোসিটি, এটা একটা বেগ। তার মানে এটা একটা ভেক্টর। আবার যখন আমরা নদী পার হতে যাব, নৌকা দিয়ে নদী পার হতে যাব, ধরেন এই নৌকাটা যদি নদী এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে চায়, তাহলে সে এই বরাবর নৌকা চালাবে। তাহলে তার একটা নৌকার একটা কি থাকবে বলেন তো, বেগ থাকবে। তাহলে নৌকার একটা বেগ, এটাও এক ধরনের ভেক্টর রাশি। স্রোতের একটা বেগ, এটাও এক ধরনের ভেক্টর রাশি। যখন নৌকাটাকে আমি চালাবো, তখন সেই নৌকাটাকে আমি কি করতেছি, ঠেলা দিচ্ছি বা বৈঠা দিয়ে আমি চালাচ্ছি, তার মানে তাকে একটা বেগ দেওয়ার চেষ্টা করতেছি। প্লাস যখন সেটা পানির উপরে থাকতেছে, সেই পানির স্রোতও তাকে একটা ঠেলা দিচ্ছে, একদিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তুমি যদি এখানে রেখে দাও একটা নৌকাকে, না চালায়, সে কিন্তু স্রোতের মধ্যে ভেসে চলে যেতে যাবে। তার মানে স্রোতের বেগ তাকে একদিকে একটা দিকে, মানে একদিকে একটা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাই না? তার মানে এখানে একই সাথে একই বস্তুর উপরে দুই রকম বেগ কাজ করতেছে। তো এই দুই রকম বেগের লব্ধি নিয়ে পড়াশোনা করতে হবে বা যোগফল নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ আমি যখন নদী পার হতে যাব, তখন আমার নৌকার উপরে দুইটা বেগ কাজ করবে, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে নৌকার নিজস্ব বেগ। বা যদি তুমি সাঁতার কেটে পার হতে চাও, তো তোমার একটা সাঁতারের একটা বেগ থাকবে, তুমি যে বেগে সাঁতার কাটতে চাও বা সাঁতার কাটতে পারো, সেই বেগটা কনসিডার করতে হবে, প্লাস স্রোতের বেগে কনসিডার করতে হবে, কারণ স্রোতও তোমাকে একটা বেগ দেওয়ার চেষ্টা করতেছে। সো একই সাথে একই বিন্দুতে দুইটা ভেক্টর যখন কাজ করবে, তখন তার যোগফল নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি সাঁতার কেটে যদি এখানে স্রোত না থাকতো তাহলে কি হতো। আমি জাস্ট সাঁতার কাটতাম, সোজা নদী পার হয়ে চলে আসতে পারতাম, তাই না? বা নৌকা চালায় সোজা আমি চলে আসতে পারতাম। একটা পুকুরের মধ্যে তুমি যদি নৌকা চালাও, তাহলে পুকুরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে স্রোত তোমাকে ঠেলা দিচ্ছে না, কারণ স্রোত এখানে নাই। তাহলে শুধুমাত্র একটা ভেক্টর কাজ করতেছে। কিন্তু যখন দুইটা ভেক্টর কাজ করবে, তখন তার লব্ধি নিয়ে কাজ করতে হবে। এই জন্য ভেক্টর যোগের মধ্যে আমি এই কনসেপ্টটা পড়াবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। আর এটা পড়ার জন্য আমাদের কিছু স্বীকার করে নিতে হবে, আগে থেকে স্বীকার্য কিছু মেনে নিতে হবে, কিছু জিনিস মেনে নিতে হবে। যে নদী নৌকা পড়তে গেলে আমরা আসলে বাস্তবে যেরকম নদী নৌকা দেখি, বইয়ের নদী নৌকার অঙ্কগুলো কিন্তু আসলে বাস্তবতার সাথে খুব একটা মিলে না। কারণ কি, দেখেন এখানে এক নম্বর কারণ হচ্ছে যে নদীর স্রোত একমুখী। নদীর স্রোত একমুখী, এটা আমাকে মেনে নিতে হবে সবসময়, যে নদী সবসময় একদিকে স্রোত দিবে, অপোজিটে স্রোত দিবে না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে সব জায়গায় সমান। কি সব জায়গায় সমান? নদীর স্রোতের বেগ সব জায়গায় সমান। নদীর স্রোত এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এটা বাস্তবে আমরা দেখি যে কোথাও স্রোত বেশি থাকে, কোথাও কম থাকে। বাট আমরা যখন অঙ্ক করবো, আমরা সবসময় ধরে নেব নদীর স্রোত সবসময়, স্রোতের বেগ সবসময় একই রকম থাকবে সব জায়গাতে। আর নদীর প্রস্থ সব জায়গায় একই রকম হবে। নদীর প্রস্থ যেটা আমরা দেখি, যে নদী কখনো, এই যে একটা নদী দেখা যাচ্ছে এরকম কোথাও প্রস্থ বেশি, কোথাও প্রস্থ কম, আবার কোথাও আবার প্রস্থ বেশি হয়ে গেছে, এরকম নদী হতে পারে। তাহলে কোথাও নদীর প্রস্থ বেশি, কোথাও নদীর প্রস্থ কম, এটা বাস্তবে হয়। কিন্তু আমরা যখন অঙ্ক করব, তখন আমরা ধরে নেব যে নদী হচ্ছে আমার ভাই এইটা, নদীর প্রস্থ এখানেও যতটুকু পাইছি, নদীর প্রস্থ এখানে গিয়েও আমি ততটুকুই পাবো। সো নদীর প্রস্থ সব জায়গায় আমরা একই রকম বা সমান ধরে নিয়ে অঙ্ক করার চেষ্টা করতেছি। আর নদী বা সাঁতারুর বেগ সমবেগ, কোনো ত্বরণ বিবেচনা করছি না। মানে এখানে আমরা যখন অঙ্ক করতে যাব, তখন আমরা দুই ধরনের বেগ নিয়ে কাজ করবো, একটা হচ্ছে স্রোতের বেগ, একটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তো নৌকা বা সাঁতারুর বেগ যখন আমরা চিন্তা করব, তখন সেখানে আমরা কোনো ত্বরণ বিবেচনা করছি না, কারণ ত্বরণ চিন্তা করতে গেলে বেগের কন্টিনিউয়াসলি পরিবর্তন হবে। তখন দুইটা বেগের যোগফল প্রত্যেকটা বিন্দুতে আলাদা আলাদা রকম পাওয়া যাবে। কথা কি বুঝতে পারতেছি? যদি স্রোতের বেগ সবসময় একই রকম না থাকে, বা নৌকার বেগ সবসময় একই রকম না থাকে, বেগের যদি পরিবর্তন হয়, তাহলে প্রথমে দুইটা বেগের যোগফল যেটা হবে, 1 সেকেন্ড পরে গিয়ে দুইটা বেগের যোগফল চেঞ্জ হয়ে যাবে, কারণ বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে যোগফলের পরিবর্তন হবে। কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করার সময় কোনো ত্বরণ বিবেচনা করতেছি না, সেটা স্রোতেরও, সেটা সাঁতারু বা নৌকার বেগের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ত্বরণ বিবেচনা করতেছি না। সো এই ধরনের তিনটা জিনিস আমরা আগে থেকে স্বীকার করে নিচ্ছি, এগুলোকে আমরা স্বীকার্য বলতেছি, যে মনে করে নিচ্ছি যে এরকম ঘটনাটা ঘটে।
ঠিক আছে। সো এখানে আমাদের বিভিন্ন টাইপের প্রবলেম এসে থাকে, বিভিন্ন রকমের প্রবলেম এসে থাকে। তো আমি এখানে তোমাদেরকে টাইপ ভিত্তিক পড়াশোনা করাবো, তার আগে আমি কিছু আলোচনা করে নিব। টাইপ ভিত্তিক পড়ার আগে আমরা কিছু আলোচনা করে নিব যে নদীর ঘটনাটা কি ঘটতেছে। স্রোত যখন থাকবে নদীতে, একটা নৌকা যখন পার হতে যাবে বা সাঁতারু যখন নদী পার হতে যাবে, তখন আসলে কি কি ঘটনা এখানে ঘটতে পারে সেগুলো আমরা আগে একটু জেনে নেব, ঠিক আছে। তারপরে আমরা বিভিন্ন রকম, সরি এটাও মুছে দিতে হবে, এই হচ্ছে আমাদের, এটা আমরা ধরে নিলাম যে একটা নদী আছে আমাদের কাছে, যেটার প্রস্থ সবসময় আমরা কি ধরে নিচ্ছি, একই রকম ধরে নিচ্ছি, যে ধরে নিলাম নদীর প্রস্থ ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে সব জায়গায় নদীর প্রস্থটা কি থাকবে, একই রকম থাকবে। এবং এখানে আমাদের আরেকটা কনসিডারেশন আসবে যে স্রোতের বেগ, স্রোতের বেগ সবসময় আমরা ধরে নিচ্ছি হচ্ছে একই রকম থাকবে প্রত্যেকটা বিন্দুতে। স্রোতের বেগ হচ্ছে ভি এবং এটা এই মুখী, স্রোতের বেগ ভি। তো স্রোতের বেগ যে কোনো জায়গায় আপনি যান না কেন, স্রোতের বেগ সবসময় একই রকম থাকবে, সেটা নদীর কিনারেও একরকম থাকবে, মাঝেও একরকম থাকবে, অপর প্রান্তেও নদীর স্রোতের বেগ সবসময় একই রকম থাকবে। সেই স্রোতের বেগটাকে আমরা ভি ধরে নিচ্ছি, ভেক্টর কনসিডার করে নিচ্ছি। আচ্ছা, তোমরা এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি স্রোতের বেগকে ভি দিয়ে প্রকাশ করতেছি, তোমরা কিন্তু বইয়ের মধ্যে দেখলে স্রোতের বেগকে অনেক সময় ইউ দিয়ে দেখবা, বিভিন্ন বইয়ের মধ্যে স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করছে, নৌকার বেগকে ভি দিয়ে প্রকাশ করছে। সো তোমার জন্য যেটা সুবিধা হয়, কনভিনিয়েন্ট হয়, তুমি সেটা ধরে নিবা। আমার জন্য যেটা সুবিধা, আমি ধরে নিচ্ছি সবসময় স্রোতের বেগকে ভি হিসেবে, ঠিক আছে। এখন আমি যদি নৌকা নিয়ে সাঁতার কাটতে চাই, সরি নৌকা নিয়ে যদি নদী পার হতে চাই, ধরেন এটা হচ্ছে আমাদের নৌকা, এই নৌকাটাকে নিয়ে আমি নদী পার হতে চাচ্ছি, নদীর ওই পারে যেতে চাচ্ছি। কোন বিন্দুতে যাব সেটা আমি এখনও ফিক্স করে তোমাদেরকে বলি নাই, যে কোনো বিন্দুতে পৌঁছাতে পারে। তাহলে আমি কোন বিন্দুতে পৌঁছাবো সেটা নির্ভর করবে হচ্ছে আমি কত বেগে এবং কোন দিকে চালাবো, কত বেগে এবং কোন দিকে নৌকাটাকে চালাবো। লেটস সে এটা হচ্ছে আমার স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে, স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে আমি নৌকা চালানো শুরু করলাম ইউ বেগে, নৌকা চালানো শুরু করলাম ইউ বেগে। দেখেন তাহলে এই নৌকাটার উপরে, এই যে নৌকাটা আছে, নৌকাটার উপরে কয়টা ভেক্টর কাজ করতেছে, দুইটা ভেক্টর একই সাথে একই বিন্দুতে কাজ করতেছে। একটা হচ্ছে স্রোতের বেগ আর একটা হচ্ছে নৌকার বেগ, দুইটা জিনিস কাজ করতেছে। কয়টা জিনিস কাজ করতেছে এখানে, স্রোতের বেগ আর নৌকার বেগ কাজ করতেছে, দুইটা জিনিস। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কী হবে, রেজাল্টেন্ট কী হবে, আমরা কিন্তু সামান্তরিক সূত্র থেকে অলরেডি শিখে আসছি যে ভাই এখানে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, এখানে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাহলে সামান্তরিকের কর্ণ বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর আমার আসলে তাদের লব্ধিটা কাজ করবে, দুইটা বেগের লব্ধি কাজ করবে কোন দিকে, সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে আমার নৌকা যদি আমি এদিকে চালাইও, স্রোতের বেগের কারণে, দুইটা বেগের যোগফলের কারণে আমার নৌকাটা কিন্তু আসলে এই বরাবর, এই যে এই বরাবর নৌকাটা কিন্তু আমার এই বরাবর এখানে গিয়ে কোনো দিন তুমি পৌঁছাতে পারবে না। তুমি এই বরাবর রওনা দিছো, তুমি এখানে পৌঁছাতে পারবে না। তুমি এই স্রোতের বেগের কারণে তোমার ডেস্টিনেশন হয়ে যাবে হচ্ছে এরকম, তুমি এরকম একটা বিন্দুতে গিয়ে নৌকাটাকে নিয়ে পৌঁছাবা। তাহলে নৌকা নিয়ে তুমি রওনা দিছো এই বরাবর, কিন্তু স্রোত তোমাকে ঠেলে এই জায়গায় নিয়ে চলে আসছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি যে দুইটা বেগের ইন্টারেকশনের কারণে, যোগফলের কারণে আমার বেগের লব্ধির দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যেদিকে রওনা দিচ্ছি আমি সেদিকে পৌঁছাতে পারতেছি না। সো এই আলোচনাগুলো কীভাবে ইজিলি করা যায়, কীভাবে ইজিলি সলভ করা যায়, তার জন্য আমরা এই যোগের ফর্মুলার হেল্প তো নিবই, প্লাস আমরা এখন একটু উপাংশ দিয়েও জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব। চলেন আমরা একটু উপাংশ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে উপাংশ দিয়ে অ্যাপ্লাই করলে কীভাবে খুব ইজিলি জিনিসটা আমরা সলভ করতে পারবো। চলেন দেখি। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে যেটা কাজ করব সেটা হচ্ছে স্রোতের বেগ আর নৌকার বেগের যে অংশগুলো আছে, উপাংশগুলো আছে, এগুলোকে আমরা বিভিন্ন উপাংশে ভাগ করে নেব। যেমন ধরেন যে স্রোতের বেগটাকে আমি হচ্ছে ভি ধরে নিচ্ছি, স্রোতের বেগটাকে ভি ধরে নিচ্ছি, আর নৌকার বেগটাকে ইউ ধরে নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে, নৌকার বেগটাকে এরকমভাবে ইউ ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাদের মধ্যবর্তী কোণ কতটুকু আছে, আলফা, তাদের মধ্যবর্তী কোণ আছে হচ্ছে আলফা। এখানে খেয়াল করে দেখেন স্রোতের বেগটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে ভি, আর নৌকার বেগকে আমরা বলতেছি হচ্ছে ইউ। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর যে দিকটা আছে, নদীর প্রস্থ বরাবর যে দিকটা আছে সেই দিকটাকে আমি একটু কালার চেঞ্জ করে নিই, এটাকেই কালার দিয়ে দিলাম। এইটাকে আমি হচ্ছে নদীর প্রস্থ বরাবর একটা দিক আছে, এই দিকটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিলাম, আর এই দিকে নদীর দৈর্ঘ্য বরাবর এইটাকে আমি এক্স অক্ষ ধরে নিলাম, ধরে নিতেই পারি, আমরা ধরে নিতেই পারি। দেখেন এখন যদি আমরা উপাংশে বিভক্ত করি একটা জিনিসকে, সেটা হচ্ছে স্রোতের বেগটাকে, নৌকার বেগটাকে যদি আমি উপাংশে বিভক্ত করি, দুইটা উপাংশে বিভক্ত করতে পারি আমরা এই জায়গায়, একটা হচ্ছে এক্স অক্ষের দিকের উপাংশ আর একটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ, আমরা দুই দিকে উপাংশ নিয়ে নিতে পারি। ইউ এর এই দিকের উপাংশটা তোমরা অলরেডি জানো, ইউ এর এক্স অক্ষের দিকের উপাংশ কী হবে, ইউ কজ আলফা হবে, তাই না? এক্স অক্ষের দিকের উপাংশ কী হবে,
ইউ কজ আলফা হবে। তোমরা যারা উপাংশের ভিডিওটা এখনও দেখো নাই তারা উপাংশের ভিডিওটা দেখে আসতে পারো যে উপাংশ খুব সহজে কীভাবে বের করা যায়। উপাংশ মানেই হচ্ছে কজ আলফা, যেদিকে কোণটা জানবো সেই দিকের উপাংশ হচ্ছে কজ আলফা, আর তার লম্ব দিকের উপাংশটা হবে হচ্ছে সাইন আলফা। তার লম্ব দিকের উপাংশটা হবে হচ্ছে সাইন আলফা। এখানে অনলি আমরা দুইটা উপাংশে বিভক্ত করে নিলাম। তাহলে দেখেন আমাদের স্রোতের বেগটাকে আমরা কি করছি বলেন তো, দুইটা উপাংশে ভাগ করে নিছি। তাহলে এই দুটো উপাংশে যখন ভাগ করে নিব তখন ও কিন্তু আর নিজে উপস্থিত থাকবে না, এই জায়গায় উপস্থিত থাকবে না, কারণ তাকে আমরা ডিভাইড করে ফেলছি। এবার খেয়াল করে দেখেন আমাদের মোট যে বেগগুলো ছিল সেই সবগুলা বেগকে আমরা কিন্তু কি করে ফেলছি, এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে নিয়ে ফেলছি। জাস্ট ডিভাইড করে ফেলছি যে এক্স অক্ষের দিকে আমার হচ্ছে মোট বেগ কত, সেটা হচ্ছে ইউ কজ আলফা আছে এবং ভি আছে, আর ওয়াই অক্ষের দিকের একটাই বেগ আছে সেটা হচ্ছে ইউ সাইন আলফা। যদিও আমাদের টোটাল দুইটা বেগ ছিল, একটা হচ্ছে স্রোতের বেগ ভি আর হচ্ছে নৌকার বেগ ইউ বা সাঁতারুর বেগ ইউ ছিল, যে আমি ইউ বেগের দিকে রওনা দিছি। কিন্তু আমরা যে কাজটা করছি ইউ বেগের দুইটা অংশক নিয়ে নিছি বা উপাংশ নিয়ে নিছি, তাকে দুই দিকে ডিস্ট্রিবিউট করে দিছি, কারণ এই উপাংশটা একটা উপাংশ কাজ করা হচ্ছে এক্স অক্ষের দিকে বা এটাকে আমরা বলবো নদীর দৈর্ঘ্য বরাবর, আর আরেকটা উপাংশ কাজ করা হচ্ছে নদীর প্রস্থ বরাবর ইউ সাইন আলফা। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইউ কজ আলফা প্লাস ভি মানে হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, এইটাকে আমরা বলতে পারি নদীর দৈর্ঘ্য বরাবর বেগ। নদীর দৈর্ঘ্য বরাবর বেগ, দৈর্ঘ্য বরাবর বেগ, নদীর দৈর্ঘ্য বরাবর বেগ। আর এখানে অনলি ইউ সাইন আলফা এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর বেগ, নদীর প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর বেগ। ঠিক আছে, তাহলে আমার এই নদীর দৈর্ঘ্য বরাবর আর নদীর প্রস্থ বরাবর কেন দুইটা বেগগুলোকে আলাদা আলাদা করে নিলাম, একটু যদি আমরা আগের সিনারিওতে ফিরে যাই, এখানে কি ঘটনা ছিল, আমাদের এখানে একটা ভেক্টর ছিল যেটা ছিল হচ্ছে ইউ, সেই ইউকে আমরা ইভেনচুয়ালি দুইটা ভাগে ভাগ করে নিছি। তো ইউ এ যদি আমি রওনা দিতাম, ইউ বেগে যদি আমি রওনা দিতাম, তাহলে আমি এই বরাবর রওনা দিলে আমার এই বরাবর আমি কখনোই পৌঁছাচ্ছিলাম না। আমি পৌঁছাচ্ছিলাম কোন জায়গায়, আমি যদি এখানে সামান্তরিক ড্র করি, সামান্তরিকের কর্ণ বরাবর, খেয়াল করে দেখেন সামান্তরিকের কর্ণ বরাবর আমি কিন্তু এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছিলাম, সামান্তরিকের কর্ণ বরাবর এরকম একটা পয়েন্টে গিয়ে আমি রিচ করতেছিলাম, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ বরাবর রিচ করতেছিলাম। এখানে যে ঘটনাটা ঘটতেছিল, আপনি যখন এখান থেকে স্টার্ট করবেন, নৌকা নিয়ে আপনি যখন এখান থেকে চালানো স্টার্ট করবেন, তখন আপনি এই বরাবর গিয়ে এখানে গিয়ে পৌঁছায় যাচ্ছেন, তখন আপনি একই সাথে দুইটা দূরত্ব অতিক্রম করতেছেন। একটা হচ্ছে নদীর প্রস্থের সমান দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতেছেন, আর একটা হচ্ছে আপনি যেই বরাবর যেখান থেকে স্টার্ট করছিলেন সেখান থেকে নদীর দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছেন। তাহলে এখানে আমরা কয় রকম দূরত্ব অতিক্রম করতেছি একই সাথে সাইমultaneously। আমি রওনা দিছি ইউ বেগে, স্রোতের বেগের দিকের সাথে ইউ বেগে রওনা দিয়ে আমি এই বিন্দুতে যখন পৌঁছায় যাচ্ছি, তখন আলটিমেটলি কিন্তু আমি কি করতেছি, একই সাথে দুইটা দূরত্ব অতিক্রম করতেছি। একটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছি, নদীর দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছি, একটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতেছি। আমি যদি বলি যে ভাই এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ডি, তাহলে আমি বলবো যে আমি এক্স কমা ডি বিন্দুতে এসে পৌঁছাচ্ছি, এক্স কমা ডি বিন্দুতে এসে পৌঁছাচ্ছি। আমার টাইম লাগতেছে কত, টি টাইম লাগতেছে নদী অতিক্রম করতে এই বিন্দু থেকে এই বিন্দুতে গিয়ে পৌঁছাতে। যদি আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা হিসেবে চিন্তা করি, ভাই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখান থেকে এখানে এটা হচ্ছে আমার একটা পজিশন ভেক্টর, এটা আমার একটা পজিশন ভেক্টর। তাহলে এই পজিশনে আমি যখন আসছি তখন আমি এক্স দূরত্ব অতিক্রম করছি এক্স অক্ষ বরাবর, এবং ওয়াই অক্ষ বরাবর নদীর প্রস্থের সমান ডি দূরত্ব অতিক্রম করছি। তাহলে এখানে খেয়াল করে দেখেন এক্স দূরত্ব হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর ডি দূরত্বটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এইখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, সেইটার জন্য যে বেগটা কাজে লাগবে সেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগটা কাজ করে সেটা ভি প্লাস ইউ কজ আলফা, আর ইউ সাইন আলফা এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর বেগ। সো নদীর প্রস্থ বরাবর যে দূরত্বটা অতিক্রম করব সেটার জন্য আমার নদীর প্রস্থ বরাবর যে বেগটা আছে সেই বেগটা কাজে লাগবে। আমি কি বুঝাতে পারছি? দেখেন আমরা এখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে সবগুলো যদি আমি এখানে মুছে দিই, একটু খেয়াল করে দেখেন, এইগুলো আমাদের লাগবে না, এইগুলো আমাদের কিছুই লাগবে না। এখানে একটু খেয়াল করে দেখেন যে আমি যখন এই নৌকার বেগের যে উপাংশগুলোকে ভাগ করে নিছি ইউ সাইন আলফা এবং ইউ কজ আলফা, এখানে আমাদের ইউ বেগটা কিন্তু এই জায়গায় উপস্থিত থাকার কথা না।
কারণ তাকে আমি উপাংশে ভাগ করে ফেলছি। তাকে উপাংশে ভাগ করে ফেলার ফলে যে ঘটনাটা দাঁড়াইছে সেটা কি দাঁড়াইছে বলেন তো? সেটা হচ্ছে আমার টোটাল বেগগুলা এক্স অক্ষ বরাবর একটা বেগ কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর একটা বেগ কাজ করতেছে, মানে নদীর দৈর্ঘ্য বরাবর একটা বেগ কাজ করতেছে, নদীর প্রস্থ বরাবর একটা বেগ কাজ করতেছে। নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগের পরিমাণ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। যেই বেগটা আসলে আমি যেই বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছি সেই যে এক্স দূরত্বটা অতিক্রম করতেছি সেই এক্স দূরত্বের জন্য কোন বেগটা দায়ী সেটা হচ্ছে ভি প্লাস এ ইউ কজ আলফা। কারণ দৈর্ঘ্য বরাবর যে বেগটা সেটা আমাকে দৈর্ঘ্য বরাবর দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে, আর প্রস্থ বরাবর যে বেগটা ইউ সাইন আলফা সেটা আমাকে প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে। আমরা বলতে পারি যে নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগটা সেটা আমাকে এক্স দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে, এক্স দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে। এই কথাগুলো আপনারা একটু মনে রাখবেন। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করব তখন এগুলো আমাদের কাজে লাগবে। আর এই যে এইটা হচ্ছে ডি দূরত্ব অতিক্রম করতে সাহায্য করবে। ডি দূরত্ব মানে কি? ডি দূরত্ব মানে হচ্ছে নদীর প্রস্থ। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য ভি প্লাস ইউ কজ আলফা বেগটা দায়ী, এবং নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য ইউ সাইন আলফা এই বেগটা কিন্তু এখানে দায়ী থাকবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে উপাংশের কনসেপ্টে তোমাদের কাছে চলে গেলাম। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে বিভিন্ন টাইপ ভিত্তিক কীভাবে প্রবলেমগুলি সলভ করা যায়। এখানে টাইপ ভিত্তিক প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা উপাংশের কনসেপ্টেরও হেল্প নিব, প্লাস আমরা হচ্ছে ভেক্টর যোগের যে কনসেপ্ট ছিল, সামান্তরিক সূত্র ছিল, সেটারও আমরা কনসেপ্টের হেল্প নিতে পারি। চলুন আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে টাইপ নাম্বার 1। এখানে আমরা হেডিং দিই হচ্ছে টাইপ 1। টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1টা কি করে? নদী অতিক্রম করতে সময় নির্ণয়। নদী অতিক্রম করতে সময় নির্ণয়। ডিটারমাইনিং দ্য টাইম টু ক্রস দ্য রিভার। তো আমরা আগেই কিন্তু একটা কথা বলে রাখছিলাম যে আমাদের নদী পার হওয়ার জন্য যে সময়টা লাগে, নদী অতিক্রম করতে যে আমাদের সময়টা লাগে, সেইটার ক্ষেত্রে বা যেটাই হোক নদী পার হওয়ার জন্য আমাদের কিন্তু সমবেগে আমরা পার হই, মানে বেগের কোনো পরিবর্তন হয় না। খেয়াল করে দেখেন, আমাদের নদী যদি এইটা হয় যে ভাই এটা হচ্ছে আমাদের নদী, এইটা হচ্ছে আমাদের নদী, নদী পার হওয়ার জন্য আমাদের প্রস্থ হচ্ছে নদীর ডি, তাই না? তাহলে আমি এখান থেকে নৌকা নিয়ে রওনা দিব, আমি যেই বরাবরই রওনা দিই না কেন, আমার স্রোত যদি এই বরাবর থাকে তাহলে আমি হচ্ছে লব্ধি একটা দিকে এখানে গিয়ে পৌঁছায় যাচ্ছি। এইটা হচ্ছে আমার পৌঁছানোর বিন্দু, আমার নৌকাটা এসে ফাইনালি এই প্রান্তে এসে পৌঁছায় যাচ্ছে। সো যেটাই হোক না কেন আমি কিন্তু ফাইনালি নদী পার হচ্ছি যখন, তখন কিন্তু আমি নদীর প্রস্থটা অতিক্রম করতেছি, প্লাস আমি কিন্তু দৈর্ঘ্য বরাবর একটা দূরত্ব অতিক্রম করতেছি। খেয়াল করেন, এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার সময়টা লাগতেছে হচ্ছে টি, আমার সময়টা লাগতেছে হচ্ছে টি। আমি এই পথে যখন এখানে গিয়ে পৌঁছাইলাম তখন আমার টাইম লাগতেছে কত? টি টাইম লাগতেছে। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এক্স দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি, এবং ডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি। একটু খেয়াল করে দেখেন আমি কি বলছি এখানে। আমাদের এইখান থেকে আমি এইখানে পৌঁছাচ্ছি, আমার টাইম লাগতেছে কত? টি। তার মানে লব্ধি বেগে যদি আমি নদী পার হই, লব্ধি বেগে মানে হচ্ছে স্রোতের বেগ ভি আর নৌকার বেগ ইউ, এই দুটার লব্ধি বেগে যদি আমি লব্ধি আর বেগে নদী পার হই তাহলে আমার টি সময় লাগে। আমার দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্সের জন্য টি সময় লাগে, নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব ডি এর জন্য টি সময় লাগে। এই কথাটা অনেকের বিলিভ হয় না, বিশ্বাস হয় না। এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই সবসময়, সেটা হচ্ছে লেবুর শরবত। লেবুর শরবতের এক্সাম্পল কেন? ভাইয়া আপনি যখন একটা লেবুর শরবত খাবেন, ধরেন যে আপনার কাছে এক গ্লাস লেবুর শরবত দেওয়া হয়েছে, তা লেবুর শরবতের মধ্যে কী আছে? 1 গ্লাস পানি আছে, এখানে মনে করেন আপনি 5 চামচ চিনি দিছেন, একটা পুরা লেবু চিপে দিছেন, তারপর সব গুলাই খাইয়ে ফেলছেন। ধরেন এই পুরা লেবুর শরবতটা খাইতে আপনার 1 মিনিট সময় লাগছে। মনোযোগ দিয়ে বুঝেন, পুরো লেবুর শরবত খাইতে 1 মিনিট সময় লাগছে। কারণ আপনাকে যদি আমি কোশ্চেন করি যে ভাইয়া পানি খাইতে, এই লেবুর এই গ্লাসটাতে যতটুকু পানি ছিল সেই পানি খাইতে কতক্ষণ সময় লাগছে? আপনি উত্তর দেবেন কি? শরবত খাইতে 1 মিনিট সময় লাগছে, মানে ওই পানিটা তো আপনি খাইছেন, তার মানে আপনার 1 মিনিট সময় লাগছে। আর আপনাকে যদি জিজ্ঞেস করি এই যে একটা লেবু চিপে দেওয়া হয়েছিল এর মধ্যে, একটা লেবু খাইতে আপনার কত সময় লাগছে?
ওই 1 মিনিট সময় লাগছে, কারণ আপনি পুরো গ্লাসটা যখন খাইছেন ততক্ষণে আপনার একটা লেবু শেষ হয়েছে, তাই না? আবার আপনাকে যদি জিজ্ঞেস করে 5 চামচ চিনি খাইতে কতক্ষণ সময় লাগছে, আপনি ওই 1 মিনিট সময় বলবেন, কারণ আপনার পুরো শরবত খাইতে 1 মিনিট সময় লাগছে, আর 5 চামচ চিনিটার মধ্যে গুলানো ছিল, তাহলে সেটা খাইতেও আপনার কতক্ষণ সময় লাগছে? 1 মিনিট সময় লাগছে। তাহলে আপনি যদি বলেন পুরো শরবত খাইতেও আমার 1 মিনিট সময় লাগছে, একটা লেবু খাইতেও 1 মিনিট সময় লাগছে, 1 গ্লাস পানি খাইতেও 1 মিনিট সময় লাগছে, প্লাস 5 চামচ চিনি খাইতেও 1 মিনিট সময় লাগছে, সবগুলো একই টাইম না? তাহলে আমরা এখানে ওইভাবে বলতে পারি যে আমি যখন এখান থেকে এখানে পৌঁছাচ্ছি তখন এটা হইলো আমার সেই শরবতটা, সেটা হচ্ছে লব্ধিটা, যোগফলটা সবগুলো মিলাই মিশাই এই জায়গায় আছে। এখানে কে কে আছে? আপনি যখন এখান থেকে এখানে পৌঁছাচ্ছেন তখন কিন্তু আপনি নদীর দৈর্ঘ্য বরাবর x দূরত্ব অতিক্রম করতেছেন একই সাথে, প্লাস নদীর প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতেছেন। এটা হলো লেবু, এটা হলো চিনি। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে শরবত খাইতে যদি টি টাইম লাগে, তাহলে ওই লেবুটা খাইতে কতক্ষণ টাইম লাগছে? টি টাইম সময় লাগছে। ওই চিনি খাইতে কতক্ষণ সময় লাগছে? টি টাইম সময় লাগছে। কারণ এই ঘটনাগুলো সাইমultaneously হয়েছে, মানে একই সাথে পাশাপাশি হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? এ হচ্ছে কথা। তাহলে আমাদের এক্স দূরত্ব অতিক্রম করতেও সময় লাগে টি, কারণ আমি এখান থেকে যখন এখানে পৌঁছাচ্ছি ততক্ষণে আমি এক্স দূরত্ব অতিক্রম করছি। বা আমরা ডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগতেছে টি, কারণ আমি যখন এখান থেকে এখানে পৌঁছাচ্ছি ততক্ষণে আমি ডি দূরত্ব অতিক্রম করছি, তাই না? তাহলে আমরা বলবো যে এক্স দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি, আর ডি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি। কেন এই জিনিসগুলো আমি বললাম? এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে আমরা জানতে চাই নদী অতিক্রম করতে সময় নির্ণয় করো। নদী অতিক্রম করতে সময় মানে, নদী অতিক্রম করার সময় মানে হচ্ছে আমি এইখান থেকে এইখানে আসতে কত সময় লাগছে, আমি দুইভাবে বের করতে পারি। আমরা শুরুতেই বলে নিছি এটা সমবেগে চলে, আর সমবেগের জন্য আমরা অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আমরা অলরেডি জানি, এস ইকুয়াল টু ভিটি। আমি এখানে ভি প্রাইম দিয়ে লিখলাম, কারণ অলরেডি আমরা স্রোতের বেগকে ভি দিয়ে লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে সমবেগে নদী পার হওয়ার বা সমবেগে চলমান যে কোনো বস্তুর জন্য ফর্মুলা অ্যাপ্লিকেবল। এই এস বলতে আমরা কি বোঝাই? অতিক্রান্ত দূরত্ব বোঝাই। দেখেন তো আমরা যখন নদী পার হয়েছি তখন আমরা কতটুকু প্রস্থ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছি? প্রস্থ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছি? ডি দূরত্ব অতিক্রম করছি। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি লিখবো? ডি লিখবো। আর এই ভি প্রাইমটা হচ্ছে কি আমাদের বলেন তো? ভি প্রাইমটা হচ্ছে কত বেগে আমি পার হচ্ছি। এই ডি দূরত্বটা অতিক্রম করার জন্য কোন বেগটা দায়ী? ডি দূরত্বটা অতিক্রম করার জন্য কোন বেগটা দায়ী? একটু খেয়াল করে দেখেন, এই ডি দূরত্বটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে আমাদের ডি দূরত্ব, এবং সেই বরাবর একটাই বেগ আছে। ডি দূরত্ব মানে হচ্ছে নদীর প্রস্থ বরাবর বেগ একটাই আছে। নদীর প্রস্থ বরাবর বেগটাকে, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। নদীর প্রস্থ বরাবর বেগটাকে ইউ সাইন আলফা। তাহলে আমরা এখানে বলবো যে আমাদের এই ডি দূরত্ব অতিক্রম করার জন্য দায়ী যে বেগটা, সেটা হচ্ছে ইউ সাইন আলফা। আমরা তাকে এখানে ইউ সাইন আলফা বসাই দিব। প্লাস এরপরে গুণ চিহ্ন আছে। গুণ চিহ্ন কি? টাইম, যে টাইমটা আমার নদী পার হতে সময় লাগবে। আমরা বলেই নিছি আগে যে ডি দূরত্ব অতিক্রম করার জন্য কতটুকু সময় লাগে? টি সময় লাগে। তাহলে নদী পার হতে যে সময় লাগে সেই টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এইটা হচ্ছে নদী পার হওয়ার সময়। এখানে একটু মনে রাখতে হবে কোন বিন্দুতে পৌঁছাচ্ছি সেটা ম্যাটার করে না। কোন বিন্দুতে পৌঁছাবো সেটা ম্যাটার করে না। জাস্ট নদী এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যে সময় লাগে, এক প্রান্ত থেকে অপর প্রান্তের যেতে সময়, এটা বলে দেওয়ার কারণ আছে। কারণ তোমাকে অনেক সময় বলবে যে ঠিক অপোজিট প্রান্তে, ঠিক এই বিন্দুতে যদি আমি যেতে চাই তাহলে আমার কত সময় লাগবে সেটা বের করতে বলবে। সেখানেও এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা যাবে। সেম ফর্মুলা অ্যাপ্লিকেবল, যে আমাদের নদীর ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছাতে চাই, এই বিন্দুতে যদি পৌঁছাতে চাই তাহলেও সময়টার জন্য এই ফর্মুলা। আমি যদি এই বিন্দুতে পৌঁছাতে চাই তাহলেও একই ফর্মুলা। আমি যদি ভাই এই বিন্দুতে পৌঁছাতে চাই একই ফর্মুলা। যে কোনো বিন্দুতে যদি আপনি পৌঁছাতে চান ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। বাট ঠিক বিপরীত বিন্দুর জন্য আমাদের স্পেশাল একটা কেস আছে, সেটা আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো যে স্পেশাল কেসটা কি। ঠিক আছে? তো এইখানে আমরা যেটা দিয়ে বের করলাম সেটা হচ্ছে আমরা একটা অংশ নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, নদীর প্রস্থ বরাবর যে বেগটা কাজ করে সেটা, এবং সময়টা। কারণ আমরা এখানে একটা জিনিসের সুবিধা নিছি, সেটা হচ্ছে যে আমাদের ঠিক এই প্রান্তে যখন পৌঁছাবো তখন প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, এই বরাবর দূরত্ব অতিক্রমে একই সময় লাগে, এবং এই যে দৈর্ঘ্য বরাবর দূরত্ব অতিক্রমে একই সময় লাগে। সো আমরা এখানে হেল্প নিছি হচ্ছে যে প্রস্থ বরাবর দূরত্ব অতিক্রান্ত দূরত্ব, নদীর প্রস্থ নিয়ে কাজ করছি, কতটুকু সময় লাগে নদী পার হতে সেটাকে টি বলতেছি, আর প্রস্থ বরাবর যে বেগটা কাজ করে সেটা হচ্ছে ইউ সাইন আলফা।
আর ভি প্লাস ইউ কজ আলফা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর কাজ করে। তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে নদী পার হতে যে কোনো সময় যদি তোমাকে বের করতে বলে তাহলে সেই সময়টার ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। তো নদী পার হতে কত সময় লাগবে সেটা আমরা বের করে ফেললাম আজকের দিনে। পরের দিনের ভিডিওতে বা পরের ভিডিওতে আসবে হচ্ছে আরও কয়েকটা টাইপ, মানে আরও 2-3টা টাইপ আমি ট্রাই করবো যে একই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।